হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম এডুকেশন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অক্টোবর মাসে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমাদের প্রতিটি স্কুলেই কিছুদিন পর থেকে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হবে। তার আগে ভিডিওটি দেখে তোমরা ভালোভাবে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি করে নাও। আশা করি এই উত্তরগুলি লিখলে তোমরা পরীক্ষায় পূর্ণ নম্বর পাবে। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ একমাত্র নিখুঁত এবং নির্ভুল উত্তর তোমরা এই চ্যানেলেই পেয়ে থাকবে। তো শুরু করা যাক। দেখো তোমাদের মডেল অ্যাক্টিভিটিতে কি দিয়েছে। একের দাগে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগেরটা দিয়েছে মরু অঞ্চলে শুষ্ক নদীখাত হলো প্লায়া, হামাদা, মরুদ্যান, ওয়াদি। এর উত্তরটা হবে ওয়াদি। এরপর একের দুয়েরটা দিয়েছে যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কার্যের সঙ্গে যুক্ত নয় সেটি হলো অবঘর্ষ, অপসারণ, ঘর্ষণ, দ্রবণ। এই উত্তরটা হবে অপসারণ। এরপর একের তিনেরটা কি বলেছে, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায় শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে। এর উত্তরটা হবে শীতকালে। এরপর একে চারেরটা কি বলেছে দেখো, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তির শিল্পকেন্দ্র হলো কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু না চেন্নাই। এই উত্তরটা হবে বেঙ্গালুরু। কেমন? এরপর দুয়ের দাগে কি প্রশ্ন বলেছে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুয়ের একের প্রশ্নটা বলেছে বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি কি নামে পরিচিত। উত্তরটা হবে বারখান। এরপর দুয়ের প্রশ্নটা কি বলেছে, হিমবাহের উৎপাটন প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো। এর উত্তরটা হবে কোরি বা সার্ক। তিনের প্রশ্নটা বলেছে ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখো। এর উত্তরটা হবে সাতপুরা পর্বত। এরপর চারের প্রশ্নটা কি বলেছে দেখো, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। উত্তর হবে কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা। এরপর তিনের দাগের বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের একে প্রশ্নটা বলেছে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। উত্তরটা খাতায় লিখে রেখেছি, দেখে নাও। উত্তরটা দেখো, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য হলো এক, বন্যা নিয়ন্ত্রণ। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দ্বারা নিম্ন অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। দুই, জলের সরবরাহ। শুষ্ক অঞ্চলগুলিতে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা সম্ভব হয়। এর পরে কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। এর পরের প্রশ্নটা আছে দেখো, তিনের দুয়েরটা ভারতীয় কৃষি সমস্যা সমাধানে যে কোনো দুটি উপায় উল্লেখ করো। এটাও আমি খাতায় লিখে রেখেছি, দেখে নেওয়া যাক। উত্তরটা দেখো, ভারতীয় কৃষি সমস্যা সমাধানে যে কোনো দুটি উপায় হলো এক, কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ। কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি যেমন ট্র্যাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার ইত্যাদি ব্যবহার বৃদ্ধির ওপর জোর দিতে হবে। দুই, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। কৃষিতে উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করতে হবে। এরপরে দেখো চারের দাগের প্রশ্নটা আমি এখানেই লিখে রেখেছি, এখান থেকে বলে দিচ্ছি। চারের একের প্রশ্নটা কি বলেছে দেখো, ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়কপথের গুরুত্ব অপরিসীম। বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তরটা হলো ভারতের মতো বিশাল উন্নয়নশীল দেশে সড়কপথের গুরুত্ব অপরিসীম। গুরুত্বগুলো দেখো আমি পয়েন্ট সহকারে লিখেছি। 1 নম্বর পয়েন্ট, শিল্পের বিকাশ। বিভিন্ন প্রকার শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি এবং শিল্পজাত দ্রব্য বাজারে পাঠানোর ক্ষেত্রে সড়কপথের গুরুত্ব অপরিসীম। 2, পণ্য পরিবহন। বিভিন্ন প্রকার পণ্য পরিবহনে সড়কপথের গুরুত্ব অপরিসীম। 3, পার্বত্য অঞ্চলে উন্নতি বিকাশ। দুর্গম পার্বত্য অঞ্চলে উন্নতির জন্য সড়কপথের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4, প্রতিরক্ষা ক্ষেত্রে। প্রতিরক্ষা ক্ষেত্রেও সড়কপথের গুরুত্ব অপরিসীম। তাই বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সড়কপথ নির্মাণের ওপর জোর দেওয়া হচ্ছে। এরপরে প্রশ্নটা কি লেখা আছে দেখা যাক। দেখো 5-এর প্রশ্নটা বলেছে নিচে প্রশ্নটি উত্তর দাও। 5 নাম্বার দিয়েছে একটি প্রশ্ন। 5-এর 1 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, ভারতে জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো। উত্তরটা দেখো, ভারতের সব জায়গায় জনসংখ্যার বন্টন সমান নয়।
কারণ যে সমস্ত অঞ্চলের পরিবেশ অনুকূল সেই সমস্ত অঞ্চলগুলিতে সাধারণত বেশি মানুষ বসবাস করেন। অন্যদিকে যে সমস্ত অঞ্চলে পরিবেশ প্রতিকূল সেই সমস্ত অঞ্চলে কম মানুষ বসবাস করেন। ভারতের জনবন্টনে তারতম্যে যে প্রাকৃতিক কারণগুলি রয়েছে সেইগুলি হলো: এক, ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি ভারতের জনসংখ্যা বন্টনের বা জনঘনত্ব তারতম্যের একটি অন্যতম কারণ। হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলের ভূপ্রকৃতি বন্ধুর ও পাথুরে বলে কৃষিকাজের অনুপযুক্ত, তাই এই সমস্ত অঞ্চলে কম মানুষ বসবাস করেন এবং জনঘনত্ব কম হয়। অন্যদিকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র ও অন্যান্য নদী অববাহিকা অঞ্চল সমতল হওয়ায় তা কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় উন্নত, তাই সমভূমি অঞ্চলগুলিতে বেশি মানুষ বসবাস করেন এবং জনঘনত্ব বেশি হয়। দুই, মৃত্তিকা। ভারতের যেসব অঞ্চলে মৃত্তিকা উর্বর ও চাষযোগ্য সেখানে জনবসতির ঘনত্ব অপেক্ষাকৃত বেশি। অপরদিকে যে সমস্ত অঞ্চলে মৃত্তিকা অনুর্বর সেই সমস্ত অঞ্চলে কৃষিকাজ ভালো হয় না বলে জনসংখ্যা ও জনঘনত্ব কম হয়। যেমন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে মৃত্তিকা উর্বর হওয়ায় সেখানে জনঘনত্ব বেশি। অন্যদিকে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে মৃত্তিকা অনুর্বর হওয়ায় সেখানে জনঘনত্ব কম। তিন, জলবায়ু। ভারতের সমভূমি অঞ্চল ও সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলি জলবায়ু অনুকূল ও মনোরম হওয়ায় এই সমস্ত অঞ্চলে জনঘনত্ব বেশি। অপরদিকে পাহাড়ি রাজ্যগুলি এবং মরু অঞ্চলের জলবায়ু প্রতিকূল বলে এই সমস্ত অঞ্চলে জনঘনত্ব কম। চার, নদ নদী। উত্তর ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এবং দক্ষিণ ভারতের মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদী অববাহিকার জনসংখ্যা ও জনঘনত্ব বেশি। কারণ এই সব নদী থেকে খুব সহজেই জলসেচ, জল নিকাশি, জলবিদ্যুৎ উৎপাদন, পানীয় জলের সরবরাহ, মৎস্য চাষ ইত্যাদি নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। পাঁচ, খনিজ পদার্থ। মৃত্তিকা অনুর্বর হলেও কোনো অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদ পাওয়া গেলে সেই অঞ্চলের জনসংখ্যা ও জনঘনত্ব বৃদ্ধি পায়। যেমন দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদ আবিষ্কৃত হওয়ার ফলে ওই অঞ্চলে জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতেও ভুলো না কিন্তু। ধন্যবাদ।